এই যে জঙ্গি সংগঠনগুলো সক্রিয় হয়ে আছে বাংলাদেশে, সেই থেকে আমাদের পশ্চিম বাংলা এবং পূর্বাঞ্চলের 7টি রাজ্য খুব অ্যালার্ট থাকতে হবে, কারণ যে কোনো সময় বড় নাশকতা পশ্চিম বাংলার মাটিতে হতে পারে। আর একটা শপথ আমাকে আমি এই সময় জানিনি, যারা দীপ্তাংশু দা, আমি ঠিক এই জায়গা থেকে, যেহেতু আপনি পশ্চিম বাংলায় নাশকতার আশঙ্কার একটা জায়গা তুললেন, কয়েকদিন আগে আপনি দেখেছেন যে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে মুর্শিদাবাদ মানে আন্দোলন করতে গিয়ে পুরো জ্বলে গেল, অগ্নিগর্ভ পরিস্থিতি। আপনার কি কোথাও মনে হচ্ছে যে এটা সেই যে বৃহত্তর নাশকতার একটা আপনি আশঙ্কা করছেন, সেই নাশকতার একটা অংশ, এরকম কি আপনার কোনোভাবে মনে হচ্ছে? দেখুন, এলএটি লস্করে তৈবার যে বাংলাদেশ ফ্রন্ট অফিস, যেমন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের পেহেলগাঁও করেছে, এইখানে ওদের ল মিনিস্টারের সাথে লস্করে তৈবার যে ফ্রন্ট অফিস বাংলাদেশ, তাদের দুজনের সঙ্গে মিটিং আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসছে এবং গণমাধ্যমে এসছে, এটা আমরা দেখতে পেয়েছি, এটাকে লোকাতে পারবে না। আর আমাদের যেসব লোক বাংলাদেশের মধ্যে আছে, বলতে আপত্তি নেই, তারা আমাদের খবর দিচ্ছে, কারণ তারা চায় ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সৌহার্দ্য, একটা বন্ধুত্ব সম্পর্ক, যেটা বিগত 16 বছর 30 বছর অথবা 71-এর পর যে রিলেশন যেরকমই হোক, সেই রিলেশন যেন থাকে। কিন্তু বাংলাদেশ যদি বাহিনীর কথা, সামরিক বাহিনীর কথা বলতে থাকে, তো আমি একটু অল্প করে আমাদের অরব্যাটটা বলে দিচ্ছি। এই পূর্ব সাইডে আমাদের যেমন 33 কোর আছে, 33 কোরের নিচে 3-4 অথবা 4টে ইনফ্যান্ট্রি ডিভিশন আছে। সেই জায়গা থেকে আমাদের একটা নিউলি 17 কোর মাউন্টেন স্ট্রাইক কোর আছে। দিস ইজ আ স্ট্রাইক কোর। এই স্ট্রাইক কোর কিন্তু না, এই মাউন্টেন স্ট্রাইক কোর না পাকিস্তানের আছে, এই আর না কোনো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব চায়না ছাড়া এই স্ট্রাইক কোর, মাউন্টেন স্ট্রাইক কোর কারণ নেই। এটা আমাদের আছে, এটা গণমাধ্যমে আছে, পানাগড়ে আছে। তো একদিকে 33 কোর শিলিগুড়ি, একদিকে 17 কোর, দুদিকে যদি দুটো এরম মানে দুই দিক থেকে যদি মারে, রংপুর চেপটে যাবে, রংপুরে আর কি লালমনিরহাট না, এরম এরম ধুলোয় মিটে যাবে, এরম করে দুদিকে যদি, তার উপর 4 কোর আছে, 3 কোর আছে, 4-5টা কোর আমাদের পূর্ব সাইডে আছে। এক একটা কোরে 3টে থেকে 4টে ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, আর্টিলারি ব্রিগেড, আর্মার্ড ব্রিগেড, মানে ইট হ্যাজ গট ইজ ওন অরব্যাট। তো ভারত আপনি যেটা দিয়ে শুরু করলেন, উই আর দ্য 4th লার্জেস্ট ইকোনমি, কারণ আমরা জাপানকে ক্রস করেছি অথবা করব এই বছরে, and militarily we are the most powerful. তো আমাদের দিকে যে এই পাগল, আমি পাগলই বলি, উনি যদিও মেজর জেনারেল, আমি সম্মান দেখিয়ে তার মস্তিষ্ক আমি দেখাতে পারি, ভারতে আসুন, আপনার চিকিৎসা দেয়, যদি ভারত সরকার না নাও, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, ফাইজুর রহমানের মাথার চিকিৎসার দায়িত্ব আমি নেব। ভালো যে আমাদের we have got the most advanced medical facilities in কলকাতা। আমি কলকাতা আপনাকে ভালো জায়গায় দেখাবো। যে বোকার মতন কথা বলে যে ছাত্তা নাকি 7 সিস্টারকে নাকি উনি নিয়ে নেবেন, এই একই কথা উনি রিপিট করছেন। ওনার যে অন্তর্বর্তী দুর্বৃত্তের সরকার যে হেড মোহাম্মদ ইউনিস, তো মাথা খারাপ, সে গিয়ে এই কথাটা বলেছিল চায়নাতে ফেরার পর। একই কথা, মানে দৃষ্টিকোণটা এক। এদের যদি মাথার ব্যায়াম না থাকে, তারা 7 সিস্টার আর পূর্বাঞ্চল নিয়ে নেবে, এই হাস্যকৌতুক কথাগুলো আমার মনে হয় যেভাবে বলছে, ওদের নিজেদের আর্মির লোক কিন্তু এটা বিশ্বাস করবে না। উনি রিটায়ার করে গেছেন অনেক দিন, তাই এখন অ্যাডভাইস করছে মোহাম্মদ ইউনূসকে, কারণ মাসের শেষে টাকা পান, কোটা টাকা পান। ওনাদের 18 কোটি মানুষের একটা বৃহৎ যে অংশ আছে, তারা খেতে পাচ্ছে না, বিশেষ করে যারা শ্রমজীবী, এই বস্ত্রে শিল্পের সঙ্গে জড়িত, তাদের সব বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনি মোটা টাকা পান, বড় বড় ডায়লগ মারছেন নাকি 7খানা 7 সিস্টার নিয়ে নেবেন। এইসব যে অলিক স্বপ্ন দেখছে, আমার মনে হয় মুঙ্গারিলালকে, ফজলুর রহমানকে হাসিন স্বপ্নে বন্ধ হওয়া উচিত। ঠিক এই জায়গা থেকে আমি একটু, মানে যেহেতু এই চীনের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, দীপ্তাংশুদা, আপনি জানেন যে মানে এই যে 2020-র পর থেকে চীনের সঙ্গে ভারতের যে এলএসিতে যে উত্তেজনা ছিল, সেটাকে ডিএসকেলেট করা সম্ভব হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে শি জিনপিং এর একটা মিটিং, তারপর থেকে আমরা দেখলাম যে এলএসি থেকে দুই তরফেই সেনা সরে যাচ্ছে।
এই পরিস্থিতিতে মানে আশঙ্কাটা বাড়ছে এই জায়গায় যদি চীনও এইরকম একটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশন এলএসিতে তৈরি করে বা সীমান্তে তৈরি করে, আন্তর্জাতিক সীমানায় তৈরি করে, সেক্ষেত্রে সমস্যাটা হয়। আমার কথা হচ্ছে গিয়ে চীনও যদি এলএসিতে আবার মানে কোনো রকম ভাবে কি সেই শঙ্কা আপনি দেখতে পাচ্ছেন যে চীন এলএসিতে আবার সেখানে এসকেলেট করবে? একদম নয়, একদম নয়, একদম নয়। যারা রেসপন্সিবল নেশন তারা এই যে পাকিস্তান ইরেসপন্সিবল টেরর রোগ স্টেট, বাংলাদেশ এখন একইভাবে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ অথবা সিরিয়া বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। দুটো ইসলামাবাদ কি টার্কি, তুর্কি এদের কিছু আর্মামেন্ট আর্ম দিচ্ছে বলে হঠাৎ নিজেদের বিরাট ওই বেলুন ফোলানো বলে না, বেলুন একটা পিন মারলে হাওয়া বেরিয়ে যাবে, একটাই বেলুনটা দেখতে বড় হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না আমাদের ভারতবর্ষকে কিছু করতে হবে না। ভারতবর্ষের যে পুলিশ আছে না, যে পশ্চিম বাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি একটা পিন মেরে দেয় না, ওই হাওয়া বেরিয়ে যাবে, মোহাম্মদ ইউনূস এটা চুপসে যাবে। তো প্রথম কথা, চীন কোনোদিন কিছু করবে না। চীন ইজ এ রেসপন্সিবল নেশন। চীনের সঙ্গে আমাদের উই হ্যাভ আ ইকোনমিক ইন্টারেস্ট, বোথ কান্ট্রি হ্যাভ ইকোনমিক ইন্টারেস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইকোনমিক ইন্টারেস্ট রাশিয়ার আছে। সো এনি নেশন উইচ ইজ রেসপন্সিবল, পাকিস্তান আর বাংলাদেশের মতন এই ছাগলের তৃতীয় সন্তান হয়ে গেছে, লাফাচ্ছে, মা দুধ দিচ্ছে না, এই পেছন দিকে একদিকে লাফাচ্ছে পাকিস্তান, একদিকে লাফাচ্ছে বাংলাদেশ। তো মোহাম্মদ ইউনূস এখন ছাগলের তৃতীয় সন্তান বন্ধ করে দয়া করে বাংলাদেশের ডেমোক্রেসিটা ফেরত আনুন, আর ভারতের সঙ্গে ভালো রিলেশন রাখুন, নাহলে খেতে পারবেন না আপনি। ঠিক আছে, রিলেশনটা নিয়ে আসুন। চায়না আপনার সাথে কোনোদিন ছিল না, চায়না আপনার থেকে অনেক দূর। আপনার সঙ্গে দুটো কমন বর্ডার, একদিকে মায়ানমার, একদিকে ভারত। মায়ানমার অলরেডি বাঁশ দিয়েছে আপনাদের থ্রু আরাকান আর্মি। আপনার বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইন্টিগ্রিটিকে কলা দেখিয়ে ঢুকে জলকেলি উৎসব করছে চট্টগ্রামে, বান্দরবন জেলায়। আপনি আগে একটা মিলিশিয়া, ইট ইজ নট অ্যান আর্মি, ইট ইজ এ মিলিশিয়া, তাকে আটকা ভারতের দিকে তো অনেক পরে একটা মিলিশিয়া আর্মিকে আটকাতে পারছে না, সে ভারতের দিকে চোখ, পাগলের মতন কথা বলছে। একদমই। এবং দীপ্তাংশুদা, এই পাকিস্তানের এগেনস্টে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মানে খুব বড় অ্যাকশন বা বড় একটা কোনো রকম পদক্ষেপ করা হবে, প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, কিন্তু মানুষ কিন্তু মানে সাধারণ মানুষ তারা কিন্তু মানে যেহেতু এই সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক দেখে নেওয়ার পর বড় কোনো পদক্ষেপ বলতে মানুষ কিন্তু সেটাই বুঝতে চাইছেন। আমি একবার আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি ডিপ্লোম্যাটিক দিকটাও খুব ভালো বোঝেন, এই জায়গা থেকে জানতে চাইবো এই যে ডিপ্লোম্যাটিক যে স্টেপগুলো নেওয়া হলো, ইন্ডাস ওয়াটার ট্রিটি 1960s এর যে ইন্ডাস ওয়াটার ট্রিটি সেটাকে বাতিল করা হলো, এর এই যে আর কি কি এইরকম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড হতে পারে, বা এইরকম ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডের মাধ্যমে মানে এটাও তো ঠিক যে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার